সুপ্রভাত। আজকে হোলির দিন। আপনারা আজকে এই ক্রনিক কিডনির অসুখের সেমিনারটি শুনতে বসেছেন, এর জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আমার মনে হয় যে এই 1 ঘন্টা সময় যেটা আপনারা রং থেকে বের করে এনে জীবনে রং লাগানোর কাজে ব্যবহার করছেন, সেটা আপনাদের খুবই উপকার করবে। অনন্যা, যদি আপনি আমাদের অনুষ্ঠানটায় আমাদের পরিচিতি করিয়ে দেন, আমি কাদের সঙ্গে কথা বলছি এবং আমি কে। নিশ্চয়ই। সুপ্রভাত সকলকে, আপনাদেরকে অনেক অনেক হোলির শুভেচ্ছা। আমরা আজকের এই ওয়েবিনারে আপনাদের সবাইকে স্বাগত জানাই, যা জাইডাস লাইফ সায়েন্সেস এন্ড কিডনি ওয়ারিয়র ফাউন্ডেশনের সহযোগিতায় আয়োজিত হচ্ছে। এই প্রোগ্রামটি আমাদের কিডনি রোগের সাথে সম্পর্কিত অ্যানিমিয়ার মৌলিক বিষয় এবং চিকিৎসা ব্যাপারে জানতে আরো সাহায্য করবে। এবং আমাদের এই বিষয়ে পথ দেখাতে আমাদের সঙ্গে আছেন কলকাতার একজন খ্যাতনামা অধ্যাপিকা এবং নেফ্রোলজিস্ট ডক্টর অর্পিতা রায়চৌধুরী। তিনি বর্তমানে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ এবং হাসপাতালে অনেক ছাত্রছাত্রীদের প্রশিক্ষণ দিচ্ছেন এবং বহু বছর ধরে তিনি অনেক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছেন এবং একজন বিসিসি সদস্য হিসেবে তিনি সেখানে কাজ করেছেন। তার ঝুলিতে 65-টিরও বেশি প্রকাশনা রয়েছে, যা তাকে জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে পরিচিত করে তুলেছে। এর সাথে ম্যাডাম, আমি আপনাকে স্বাগত জানাই এবং বিনীতভাবে আপনাকে অনুরোধ করছি যেন আপনি সেশনটি এগিয়ে নিয়ে যেতে পারেন এবং আমাদের এ বিষয়ে আরো আলোকপাত করতে সাহায্য করেন। ধন্যবাদ ম্যাডাম। ধন্যবাদ অনন্যা। অনন্যা আমার সম্বন্ধে কিছু ভালো কথা বলেছে, অনন্যাকে ধন্যবাদ। এবং আমরা এর পরে যে সেমিনারে যাব, দেখা যাক আমাদের শ্রোতা বন্ধুদের আমরা কতটা এ বিষয়ে আলোকিত এবং পরিচিত করে তুলতে পারি। তাহলে আমরা ক্রনিক কিডনির অসুখের বিষয়ে কথা বলছি। ক্রনিক কিডনির অসুখ কি না, ক্রনিক কিডনির অসুখে কিডনি কাজ কম করে। আমাদের কিডনি কি কি কাজ করে তাহলে একটু প্রথমে বলা দরকার। কিডনি সবচেয়ে জরুরি যে কাজ করে, আমাদের শরীরের অতিরিক্ত জল এবং ময়লা যেগুলো তৈরি হয়, বর্জ্য পদার্থ যেগুলো তৈরি হয় আমাদের শরীরে, যে আমরা খাওয়া দাওয়া করছি, আমাদের শরীরের সেই খাওয়া দাওয়াগুলি ভেঙে যে খারাপ দূষিত জিনিসগুলি বেরোচ্ছে, যেগুলো আমার শরীরের বিভিন্ন জায়গায় উৎপন্ন হচ্ছে, এবং তার সঙ্গে অতিরিক্ত জল যা রয়েছে, ওই বর্জ্য পদার্থগুলিকে জলে দ্রবীভূত করে কিডনি যেটা তৈরি করে তাকেই আমরা বলি ইউরিন বা বাংলায় প্রস্রাব। সেই ইউরিন, সেই প্রস্রাব তৈরি করে যখন কিডনি খারাপ হয়। কখনো কখনো প্রস্রাব কমে যায়, কখনো কখনো কিডনি খারাপ হয়ে যায় কিন্তু প্রস্রাবটা কমে না, প্রস্রাবটা অনেক দিন অব্দি ঠিক ঠিক পরিমাণেই হতে থাকে। এই জন্য কিডনির অসুখে শুরুর দিকে লোকে বুঝতেই পারে না যে আমার কিডনির অসুখ হয়েছে, শুধু একটু ক্লান্তি ভাব হয়। আর কিডনি যে জরুরি কাজটা আরেকটা করে, সেটা হলো আমাদের শরীরের রক্ত তৈরি করা। এই রক্ত তৈরি করার কাজটা যেই কমে যেতে থাকে, শরীরে রক্তের পরিমাণ কমে যায়। রক্তাল্পতা একটা বড় সমস্যা। শুধু তো সেটা রক্ত কমিয়ে দেয় তাই নয়, রক্ত কি করে, আমাদের বিভিন্ন শিরা, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে শিরা উপশিরার মাধ্যমে অক্সিজেন এবং খাবার পৌঁছে দেয়। অর্থাৎ আমার যদি রক্ত কমে যায়, আমার হিমোগ্লোবিন কমে যায়, তাহলে হিমোগ্লোবিন যে অক্সিজেন আমার লাংসে পৌঁছে দিত, আমার ব্রেনে পৌঁছে দিত, আমার হার্টে পৌঁছে দিত এবং আমার শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গে পৌঁছে দিত, সেটা আর আমরা পাবো না। সো যেই রক্ত কমে যাবে, এই যে দেখছেন ভীষণ ক্লান্তি হবে, চলাফেরা করে উঠতে ইচ্ছে করবে না, মনে হবে যে আরেকটু শুয়ে থাকি, এই বসে আছি বেশ। তো এইগুলো হচ্ছে বিভিন্ন অসুখেই হয়, তো আমরা একে স্পেসিফিক কিডনির অসুখের লক্ষণ বলতে পারি না। সেই জন্য অনেক দিন পর্যন্ত যখন এই সিমটমগুলোই শুধু থাকে, অনেক দিন অবধি মানুষ বুঝতেই পারে না যে কোথা থেকে এই ক্লান্তি হচ্ছে। যদি ডায়াবেটিস কি প্রেশার বেশি থাকে অথবা খুব মোটা হন, তাহলে আমরা ভেবে নিতে পারি যে আচ্ছা কিডনির অসুখ হয়তো এর হতে পারে। কিন্তু এই রিস্ক ফ্যাক্টর গুলিও যাদের নেই,
তাদের ক্ষেত্রে কিডনির অসুখ প্রথমেই ধরতে পারা খুব কঠিন। তাহলে কত রকমের রক্তাল্পতা আমাদের কিডনির জন্য হতে পারে? অনেক সময় ইউরিয়া ক্রিয়েটিনিন বেড়ে গেলে আমাদের স্টমাকের মধ্যে একটা গ্যাস্ট্রাইটিস হয়, তাতে ভেতরে ভেতরে রক্তক্ষরণ হয়, তার জন্য একটা অ্যানিমিয়া হতে পারে। আমাদের যে রেড ব্লাড সেলগুলো তৈরি হয় শরীরে, কিডনি যখন ভালো তৈরি করতে পারছে না সেইগুলো তৈরি হয়। আর তার সঙ্গে যদি আমাদের স্প্লিন গুলো বড় থাকে, যেমন আমাদের অনেক সময় ওই কালাজ্বর বা ওই অসুখগুলোতে হয়ে যায়, তাহলে স্প্লিন ভেঙেও, স্প্লিনও অনেক সময় রক্তের সেলগুলোকে ভেঙে ফেলতে পারে। আর আমরা যদি ঠিক ঠিক খাবার না খাই, যেমন ধরুন এরমটা অপুষ্টির জন্য হতে পারে, যে কেউ ঠিক মতো খাবার পাচ্ছে না, সেই জন্য সে খেতে পারছে না। আয়রন বা অ্যানিমিয়ার জিনিসগুলো, আয়রন বা আমাদের ফোলিক অ্যাসিড, এগুলো কিসে থাকে? গ্রিন লিফি ভেজিটেবলে অনেক থাকে, মেটেতে থাকে, মাংসতে থাকে। হ্যাঁ, তো আমরা কিডনির অসুখের লোকেদের অনেক সময় প্রেফারেন্সিয়ালি এগুলো খেতে বারণ করে দিই, কেননা গ্রিন লিফি ভেজিটেবলে অনেক সময় পটাশিয়াম বেশি থাকে। আমরা কিডনির লোকেদের বলি, অসুস্থ লোকেদের বলি যে তোমরা গ্রিন ভেজিটেবল খেতে পারবে না। সকলকেই বলি তা নয়, কিন্তু যাদের পটাশিয়াম বৃদ্ধির প্রবণতা থাকে তাদের বলি। অ্যাডভান্সড কিডনি ডিজিজে পটাশিয়াম বৃদ্ধির প্রবণতা থাকে, বয়স্ক রোগীদের পটাশিয়াম বৃদ্ধির প্রবণতা থাকে, এবং ডায়াবেটিকদেরও পটাশিয়াম বৃদ্ধির প্রবণতা থাকে। তার ফলে কি হয়, অনেক লোক এই যে ন্যাচারাল রিসোর্সেস আছে পটাশিয়ামের, সেই ন্যাচারাল রিসোর্স, এই আয়রনের ন্যাচারাল রিসোর্স যেগুলো, এই যে শাক পাতা যা কিছু বা মাংস মেটে, এর থেকে তো অনেকে বঞ্চিত হয়। আর কিছু মানুষ আছে যে দারিদ্র্যের কারণে খেতে পারেন না। কিছুটা আমাদের ফুড হ্যাবিট চেঞ্জ করে গেছে বলে অনেক সময় আমরা আমরা আমাদের একটু আগে আমরা আলোচনা করছিলাম যে ফাস্ট ফুড খাওয়ার প্রবণতা বেড়ে গেছে। এই যে হোমমেড খাবারে সবজির তালিকাটা লম্বা থাকতো, সেটা কমে গেছে। তো তার ফলেও অনেক সময় সম্পন্ন ঘরেও আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হতে পারে, বা অভাবী ঘরেও হতে পারে ঠিকমতো আয়রন না খাওয়ার জন্য। আর আমাদের কিডনির রুগীদের, যাদের অ্যাডভান্স কিডনির অসুখ আছে, তাদেরও আয়রন অভাব হতে পারে। তো আর কিডনির রুগীদের বিশেষ করে যে অ্যানিমিয়া হয়, সেটা হয় কিডনি একটা হরমোন তৈরি করে, তার নাম এরিথ্রোপোয়েটিন। আপনারা অনেকেই কিডনি রুগীরা জানেন যে আপনারা এরিথ্রোপোয়েটিন ইনজেকশন নেন বা ডার্বাপোয়েটিন ইনজেকশন নেন। ওই হরমোনটা আসলে কিডনি তৈরি করে। যাদের কিডনি খারাপ হয়ে যাচ্ছে তাদের ওই হরমোনটা তৈরি না হলে ওই হরমোনের অভাবে আরো অ্যানিমিয়া হয়ে যায়। তাহলে কিডনির অসুখে যে অ্যানিমিয়াটা, সেটা দুটো প্রধান কারণ বলতেই হবে। একটা হচ্ছে আয়রনের অভাব, একটা হচ্ছে আমাদের শরীরে এরিথ্রোপোয়েটিনের অভাব। এই আয়রনের অভাবটা আবার দু রকমের হয়, যে আয়রন নেই শরীরে একদম হলো, অথবা কিডনির রোগীদের ক্ষেত্রে একটা বিশেষ ব্যাপার হয়, আয়রন থাকে কিন্তু আয়রন জমা জায়গাগুলো থেকে বেরোতে পারেন, এইটাও একটা সমস্যা হয়। একটাকে আমরা বলি অ্যাবসলিউট আয়রন ডেফিসিয়েন্সি, একটাকে আমরা বলি রিলেটিভ আয়রন ডেফিসিয়েন্সি, যে আছে কিন্তু তাকে ব্যবহার করতে পারছি না, আর একেবারে নেই। তাহলে এইগুলো হলো নানান রকম কারণ। তাহলে একজন ডায়ালিসিসের রোগী যখন তার ব্লিডিং পাইলস হয় আর আমাদের কাছে ভর্তি হন তার সিভিয়ার অ্যানিমিয়া নিয়ে, তার অ্যানিমিয়াটা রক্তক্ষরণের জন্য, তার অ্যানিমিয়াটা রক্তক্ষরণের কারণে আয়রন কমে যাচ্ছে তার জন্য, এবং কিডনি খারাপ থাকার কারণে যে এরিথ্রোপোয়েটিন বেরোচ্ছে না তার জন্য। সো মোস্ট অফ দ্য টাইম, বেশিরভাগ সময় অ্যানিমিয়া গুলো হয় মাল্টিফ্যাক্টোরিয়াল। কি কি করতে পারে অ্যানিমিয়া গুলো? অ্যানিমিয়া কি করতে পারে আমাদের সিমটম গুলো হচ্ছে ভীষণ দুর্বল, ক্লান্তি লাগতে থাকে, পরে দিনের শেষে মনে হবে যে আমি দিনের কাজগুলো করতে পারছি না, বা ঘুম থেকে উঠেও মনে হবে আমি যেন গায়ে জোর পাচ্ছি না কাজগুলো করার মতো। আমাদের খিদে কমিয়ে দেয়, আমাদের মানসিক কাজের ক্ষমতা, অর্থাৎ আমরা যে ভাববো চিন্তা করব, এই ক্ষমতা কমিয়ে দেয়। ইট অলসো কজেস, মানে
আরো যেটা করে যে একটু যেন মনঃসংযোগ কমে যায় কাজে, ঘুম আসতে চায় না, একটা আহ উম, বুক ধড়ফড় করা ভাব হয়। খুব অ্যানিমিয়া হয়ে গেলে হার্টটা বেশি জোরে জোরে পাম্প করে রক্ত পৌঁছে দেওয়ার জন্য। তারপর ওই ভালো লাগে না কিছু, একটা না ভালো লাগার ফিলিং হয়। হুম। তো আর শ্বাসকষ্ট হয়, আর লোকে আমাকে বলতে পারে যে তোমাকে ভারী ফ্যাকাশে দেখাচ্ছে, কিন্তু তোমাকে ঠিক দেখাচ্ছে না। কাকে আমরা অ্যানিমিয়া বলবো? বিভিন্ন বয়সে বিভিন্ন মাপ আছে। ছোটদের ক্ষেত্রে 11, 11.5 থেকে কম হয়ে গেলেই বলবো অ্যানিমিয়া। যেই অ্যাডাল্ট স্টেজে পৌঁছে যাবে, মেয়েদের ক্ষেত্রে এটা 12, ছেলেদের ক্ষেত্রে এটা 13। এটা হুর ডেফিনিশন, যে হু ঠিক করে দিয়েছে যে ছেলে মেয়েদের ক্ষেত্রে কেন এটা কম একটু। মেয়েদের স্বাভাবিক কারণেই যে মেনস্ট্রুয়াল লস হয়, তার জন্য মেয়েদের একটু কম থাকার প্রবণতা হয়। তাহলে কিডনি এই এরিথ্রোপয়েটিন হরমোনটা তৈরি করে। এই হরমোনটাই গিয়ে আমাদের বোন ম্যারোকে বলে এবার রক্ত তৈরি করো। তো এই বোন ম্যারোতে যে সেলগুলো আছে রক্ত তৈরি করার, তারা তখন রক্ত তৈরি করে, এবং রক্ত তৈরি করার সময় আয়রন, ফলিক অ্যাসিড এইসব খুব দরকারি আহ, অনুঘটক। যেমন রান্নার সময় আপনি যখন মাংস রান্না করেন, তখন তার দরকারি তার সঙ্গে রান্নাটাকে সুস্বাদু করার জন্য দরকার হয় কি পেঁয়াজ, রসুন, আদা, কত কিছু দেন, তাই না? ঠিক তেমনি এরিথ্রোপয়েটিনও একা একা আমাদের সুন্দরভাবে রক্ত তৈরি করে দিতে পারে না। কিডনি যে হরমোনটা দিল, সেই হরমোনটা গিয়ে আমার বোন ম্যারোকে বললো, এই যে হাড়ের মধ্যে যে বোন ম্যারো থাকে, সেই বোন ম্যারোকে বললো রক্ত তৈরি করতে হবে। এবং সেইখানে আরো অনেকজন অ্যানিমিয়া, আয়রন, ফলিক অ্যাসিড, আরো নানান রকমের স্মল এলিমেন্টস সব পৌঁছে দিল। সব যেখানে যা লাগে দিয়ে সত্যিকারের রক্তকণিকা তৈরি হলো, সেটা ম্যাচিওর হলো, তারপরে সার্কুলেশনে এলো। তাহলে এইভাবে এটা তৈরি হয়। যেই কিডনির ফাংশন কমে গেল, কি হলো? এরিথ্রোপয়েটিন তৈরি হচ্ছে না, আয়রন পাচ্ছে না শরীর, কেননা খাবারে ঠিক মতো যা আসছে তা অ্যাবজর্বড হচ্ছে না। হ্যাঁ, এটাও একটা ব্যাপার, কিন্তু কিডনির অসুবিধে হলে আয়রন অ্যাবজর্পশনেও একটা প্রবলেম হয়ে যায়। তার কারণ আমাদের পেটের ভেতরের যে ইয়েটা, অ্যাবজর্পশনের, আয়রন অ্যাবজর্পশনের যে জায়গাটা, সেখানে যে যে অনুঘটকগুলো দিয়ে অ্যাবজর্পশন হবে, শোষণ হবে, সেটা ঠিক মতো হতে পারে না। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? যে অ্যানিমিয়া একটা কিডনির অসুখের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত জিনিস, যেটা প্রতিরোধ করার ব্যবস্থা নেওয়া খুবই জরুরি। যদি তা না নিই, তাহলে আমার দিনের কাজ ব্যাহত হবে। আমার শ্বাসকষ্ট হতে পারে, বুক ধড়ফড় করতে পারে, হার্ট ফেলিয়ার বেশি হতে পারে, আমাকে গিয়ে হাসপাতালে ভর্তি হতে পারে, যেটা আমরা কখনোই চাই না। তাহলে আমরা দেখে নিই যে কিডনির অসুখের শুরু থেকে শেষ অ্যানিমিয়া কতখানি হতে পারে। যখন কিডনির অসুখ সবে শুরু হয়, তখনও তো এরিথ্রোপয়েটিন পুরো শেষ হয়ে যায়নি। তাই জন্য অ্যানিমিয়ার মাত্রাটা খুব একটা বেশি নয়, অল্প সংখ্যক লোকের অ্যানিমিয়া হয়। অ্যানিমিয়া হয় যদি ধরেন 10-20% লোকের, মোটামুটি 15% লোকের। যখন কিডনির অসুখ আরেকটু বাড়ে, এটা সংখ্যায় আরেকটু বাড়ে। যখন যখন কিডনির অসুখ বাড়াবাড়ি হয়ে যায়, স্টেজ 3-তে পৌঁছয়, মানে আপনারা প্রায় এই সময় আপনারা ডাক্তারের কাছে পৌঁছন স্টেজ 4, তখন অনেক সময় বেশ ভালো রকম অ্যানিমিয়া থাকে, অর্থাৎ হিমোগ্লোবিন 10-এর নিচে নেমে যায়। এখানে যদি 10 থেকে 11-র মধ্যে থাকে, এখানে বেশিরভাগ সময় 10 বা 10-এর নিচে নেমে যায়। আর স্টেজ 4-এ গেলে অনেক সময় হিমোগ্লোবিন 10-এর বেশ নিচে থাকে, 7-8-এ থাকতে পারে। 5-এ তো যদি ঠিকমতো ব্যবস্থা না নেওয়া হয়, শতকরা 70-80 ভাগ লোকের ক্ষেত্রে এটা অনেকটাই বেশি থাকে, এই অনেকটাই কম থাকে, 5 থেকে 7-এর মধ্যে থাকে। তাহলে কিডনির অসুখ যত বাড়াবাড়ি হবে, তত বেশি অ্যানিমিয়া হবে। অর্থাৎ ডায়ালিসিসের লোকেদের প্রায় সবার এরিথ্রোপয়েটিন ইনজেকশন লাগবে, অথবা ডার্বাপোয়েটিন ইনজেকশন লাগবে, অথবা আমাদের এখন এই ইনজেকশন প্রিকের বদলে একটা ট্যাবলেট এসেছে, যেটা ওরাল ফর্মে এরিথ্রোপয়েটিনের যোগান দিতে পারে শরীরে। অর্থাৎ সেটা আমাদের শরীরের কিছু আহ, জিনিসকে ব্লক করে, যাতে আমার এরিথ্রোপয়েটিন সিক্রিশনটা লেট স্টেজ পর্যন্ত
অনেকটা বাড়তে পারে। এগুলো তো আমরা আগেই আলোচনা করেছি যে অক্সিজেন টিস্যুতে পৌঁছবে না বলে হিমোগ্লোবিন কমে যাবে, এবং টিস্যুগুলোর কাজের ক্ষমতা কমে যাবে। হিমোগ্লোবিন কমে গেলে অক্সিজেন পৌঁছবে না, টিস্যুগুলোর কাজের ক্ষমতা কমে যাবে। হার্টের যে জোরে জোরে বারবার পাম্প করে তবে আহ, শরীরের টিস্যুতে খাবার এবং অক্সিজেন পৌঁছতে হবে, ধীরে ধীরে তাই জন্য বেশি পরিশ্রম করার জন্য হার্টটা দুর্বল হয়ে পড়বে। হার্টটা দুর্বল হয়ে পড়বে এবং আমাদের ইনডিরেক্টলি, অ্যানিমিয়ার জন্য মরে গেল সেরকম না, কিন্তু ইনডিরেক্টলি অ্যানিমিয়ার কারণে লাং, হার্ট এবং শরীরের অন্যান্য জায়গায় যা যা চেঞ্জ হবে, তাতে আমাদের কিডনির অসুখের মানুষদের মৃত্যু ত্বরান্বিত হতে পারে। আর কোয়ালিটি অফ লাইফ বলতে আমরা কি বুঝি? যে আমরা সারাদিন পরিশ্রম করতে পারবো, মানসিক কাজ বা শারীরিক কাজ যতটা করা সম্ভব যা আমার বয়সী অন্য 5 জন করছে সেগুলো করতে পারবো, কিন্তু তার বদলে আমি যদি দিনের কাজের শেষে বিকেলবেলা একটুখানি বাইরে হাঁটতে গেলে মনে হয় না আমি খুব ক্লান্ত, আমি যেতে পারবো না, আমি নর্মালি বেড়াতে যেতে পারছি না, আমি নর্মালি বাজারঘাট করতে পারছি না, নিজের কাজ নিজে করতে পারছি না, তাহলেই আমার শ্বাসকষ্ট হচ্ছে, একটু হাঁটতে গেলেই শ্বাসকষ্ট হচ্ছে, এইটাকেই আমরা বলি যে আমাদের কোয়ালিটি অফ লাইফটা কমে গেছে। অর্থাৎ বাড়ি থেকে 2 পা হেঁটে পার্কে যেতে পারছি না, আমার নিজের বাজারঘাট এবং নিজের কাজ আমি নিজে করতে পারছি না। এই যে প্রেশার বেশি থাকে তাতে হার্ট বড় হয়ে যায়, ঠিক তেমনি যদি অ্যানিমিয়া থাকে দীর্ঘদিন ধরে তাহলেও হার্টটা ডাইলেট করে যায়। এই ডাইলেট করলে কি হয়? ডাইলেট করলে হার্টের যে জিওমেট্রিটা সেটা পাল্টে যায়, তখন হার্টটা আমরা দেখতে পাই যে হার্ট ফেলিয়ার নিয়ে অ্যাডমিশনটা অনেক বেশি হয়। তাহলে কিডনির অসুখ থেকে যে অ্যানিমিয়া হয় সেটা একটা হার্টের অসুখও তৈরি করতে পারে। পেশেন্টের যে যদি প্রথম দিকের কিডনির অসুখ থাকে তাদের কিন্তু ডায়ালিসিসে যাওয়ার চাইতেও অনেক আগে হার্টের কারণে দুর্বল হয়ে অনেক সময় তারা চলে যান, পৃথিবী থেকে চলে যান। অর্থাৎ যতজন শুরুতে সিকেডির পেশেন্ট ছিলেন তার মধ্যে অল্প সংখ্যক মানুষই ডায়ালিসিস পর্যন্ত পৌঁছল। আমরা তার আগেই অনেক মানুষকে হার্টের অসুখে হারিয়ে ফেলি। তো কিডনির অসুখ মানেই যে অঙ্গাঙ্গিভাবে জড়িত থাকা হার্টের অসুখ, এটা বোঝাটাও কিন্তু খুব জরুরি। অর্থাৎ কিডনির অসুখ যখন মানুষের ধরা পড়বে একই সঙ্গে তার হার্টটাও ভালো করে দেখে নিতে হবে যে হার্টটায় তখন কিরকম অবস্থা চলছে। এই হার্টের ওপরে কিডনির কিন্তু অনেক এফেক্ট আছে। অর্থাৎ কিডনির এই অ্যানিমিয়ার চিকিৎসা আমাদের করা দরকার কিডনি রোগীদের ক্ষেত্রে, যাতে তাদের হার্টটাও ভালো থাকে এবং তাদের কোয়ালিটি অফ লাইফটাও ভালো থাকে। অনন্যা, আপনার যদি কিছু প্রশ্ন থাকে তাহলে আমরা এখানটায় নিয়ে নিতে পারি। আপনি প্রশ্নগুলো ভেবে রাখুন বা বন্ধুদের থেকে, আমাদের শ্রোতা বন্ধুদের থেকে প্রশ্নগুলো নিয়ে নিন। আমি ততক্ষণ আরেকটু বলে দিচ্ছি, যে আরেকবার রিক্যাপিচুলেট করে দিচ্ছি সামারি করে, যে কেন কেন কিডনির রোগীদের কমে যাবে এরিথ্রোপয়েটিন। তো এই স্লাইডটা যারা দেখতে পাচ্ছেন, অ্যানিমিয়া ইন সিকেডির সবচেয়ে বড় কন্ট্রিবিউটর হলো যে এরিথ্রোপয়েটিন কিডনি থেকে বেরোচ্ছে না। তাছাড়া যেমন বললাম অ্যাবসলিউট আয়রন ডেফিসিয়েন্সি, যে আমি খেতেই পারছি না, আমার বারণ আছে, আমি কিডনির অসুখের রুগী, আমার ওই আয়রনের সোর্সগুলো, ন্যাচারাল সোর্সগুলো বারণ আছে, কিংবা আমার একটা ম্যাল নিউট্রিশন আছে, আমি আয়রন খেলেও সেটা পেটে ভালো করে অ্যাবজর্ব হয় না। হ্যাঁ, আর আমার মানে খাওয়ার ধরনটাই এরকম যে তার মধ্যে আয়রন রিচ জিনিসপত্র নেই। যদি কিডনির রোগীদের ক্ষেত্রে হয় তাহলে পাইলস হয়েছে বা ইউরেমিক গ্যাস্ট্রাইটিস হয়েছে, তখন সেখান দিয়ে আমাদের ব্লাড লস হচ্ছে। মেয়েদের ক্ষেত্রে অনেক সময় মাসিকের ব্লিডিংটাও কিডনির অসুখের রোগীদের অনেক বেশি হয়। শর্ট রেড ব্লাড সেল লাইফ স্প্যান, এত ডিম্যান্ড তো বোন ম্যারোর ওপরে যে আমার
রক্ত নেই, রক্ত তৈরি করো, রক্ত তৈরি করো, তাড়াহুড়োয় ওরা যে সেলগুলো বানায় সেই সেলগুলো সম্পূর্ণ ভালো সেল হয় না, একটুখানি ডিফেক্টিভ এরিথ্রোপোয়েসিস হয়। আর ডিফেক্টিভ এরিথ্রোপোয়েসিসের জন্য সেলগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। হুম। তো এই সব জিনিসগুলো মিলে, তার সঙ্গে কিছু চিকিৎসা, কিছু বি12 ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি, আর কিছু চিকিৎসার কারণেও আমাদের কিডনির অসুখের রুগীদের খুব অ্যানিমিয়া হয়। অনন্যা। হ্যাঁ ম্যাডাম, আপনি যেটা বললেন, আপনি একটা ট্যাবলেটের কথা বলেছেন, ওরাল ডোজ অফ এরিথ্রোপিটিন, এটা কি হুম, ম্যাডাম মার্কেটে অ্যাভেলেবল? এটা মার্কেটে অ্যাভেলেবেল। এটা আমাদের দেশে এর অনেকগুলো মলিকিউল হয়েছে, তার মধ্যে ডেসিডুয়াস্ট্যাট বলে একটা মলিকিউল আমাদের দেশে আহ, আমাদের ওই অনুমোদন লাগে তো ড্রাগ কন্ট্রোল সংস্থার, আমাদের দেশে এটা অনুমোদন পেয়েছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা ডেসিডুস্ট্যাট বলে একটা মলিকিউল, জাইডাস কোম্পানি সেই মলিকিউলটাকে নিয়ে এসছে। আচ্ছা। না মানে আমি ম্যাম আমি আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকেই বলছি, মানে 2016 থেকে গত বছর অব্দি আমার রেগুলার মানে মান্থলি এরিথ্রোপিটিন ইনজেকশন নিতে হতো। তো এখন আচ্ছা। আর নিতে হচ্ছে না। তো সেই জন্য মানে আমি নিজের জন্যই জানতে চাইছি, কারণ এই ইনজেকশন প্রতি কোনো মাসে দুটো, কোনো মাসে একটা, মানে ইট ওয়াজ কোয়াইট পেইনফুল। আমার তো পুরো হাতের মধ্যে ট্যাটুর মতো হয়ে গেছে সব জায়গায়, মানে দাগ পড়ে পড়ে। হ্যাঁ, তো এই জন্য মানে আমি ওই ট্যাবলেটটা জানতে চাইছিলাম, এটা আমার হ্যাঁ, নিজের ফ্রেন্ড। ট্যাবলেটটা 50 মিলিগ্রাম আর 100 মিলিগ্রাম করে পাওয়া যায়। তো আমরা আহ, আহ, এই ট্যাবলেটটা সপ্তাহে 3 দিন ব্যবহার করি, সোম বুধ শুক্র। আর ভারতবর্ষে এটার যে দাম রাখা হয়েছে মোটামুটি এরিথ্রোপয়েটিনের দামের কাছাকাছি বা একটু নিচেই রাখা হয়েছে। যে কোনো সময়ই আইএম বা আইভি বা সাবকিউটেনিয়াস শরীরে প্রিকের চাইতে ওরাল ট্যাবলেট খেতে পছন্দ করেন আমাদের পেশেন্টরা। প্রিকটা অনেক সময় এরা নিজেরা নেন না বলে সেদিকের একটা খরচও থাকে। যারা ডায়ালিসিস পেশেন্ট তারা তবু ডায়ালিসিসের দিন গিয়ে রুগীর কাছে এই ইউনিটে পৌঁছন এবং নিতে পারেন। কিন্তু পেরিটোনিয়াল ডায়ালিসিস বা অন্য সিকেডি স্টেজ যারা ডায়ালিসিসে যাননি, তারা তো বাড়িতেই নেন। তো তাদের জন্য এটা খুবই উপকারী একটা আবিষ্কার হয়েছে। হ্যাঁ, এইটা আহ, আর অনেক সময় যে বলছিলাম যে আয়রন যথেষ্ট খাচ্ছে বা শরীরে যথেষ্ট আছে, কিন্তু সেই আয়রনটা কোথাও একটা বাধা পড়ে আছে, সেই আয়রনটা ব্যবহৃত হচ্ছে না, এটা কিডনি রোগীদের হয়। এইটা যে কেবল এরিথ্রোপয়েটিনের সাবস্টিটিউট তা নয়, এটাই আয়রন মেটাবলিজমটাকেও বেশ পজিটিভলি চেঞ্জ করে দেয়। মানে যাদের ওরকম আয়রন কোনো জায়গায় আটকে থাকা আছে, তারা তারাও বলেন আর কি, তাদের ক্ষেত্রে ওই যে আটকে থাকা আয়রনটা ওটা পুনর্ব্যবহার হতে পারে। সুতরাং কিডনি রোগীদের জন্য এটা খুব জরুরি এবং একটা ভালো আবিষ্কার। হ্যাঁ। আচ্ছা ম্যাম, আরো একটা জিনিস জানতে ইচ্ছে করছে, মানে এটা আমার আমার নিজেরই পার্সোনাল এক্সপিরিয়েন্স। যেমন এখন আমার হিমোগ্লোবিন লেভেল নর্মাল আছে, অ্যারাউন্ড 12.5 13 এরকমই থাকছে লাস্ট ওয়ান হুম, ওয়ান হুম। ইয়ার। কিন্তু ম্যাম আমার আয়রন লেভেলটা তো কম, মানে ওইটা তো লেভেল দুবার টেস্ট করেছি, দুবারই মানে লেভেলটা কম, এটা কেন হচ্ছে এরকম? না, আয়রন লেভেলের মাত্রাগুলো কিন্তু শুধু সিরাম আয়রন দিয়ে দেখা যায় না। সিরাম আয়রন ছাড়াও আরো দুটো প্যারামিটার আছে যেটা দিয়ে দেখতে হয়, ইনফ্যাক্ট সেগুলোই বেশি জরুরি। টি স্যাট এবং ফেরিটিন। আপনার ফেরিটিন 200-র ওপরে হওয়া উচিত, টি স্যাট 30%-এর ওপরে হওয়া উচিত। আপনার যদি হিমোগ্লোবিন লেভেল ঠিক হয় 12.5-13, তাহলে তো আপনি আয়রন বা এরিথ্রোপয়েটিন কিছুই নেবেন না। না। সেক্ষেত্রে মাঝে মাঝে আয়রনের টেস্ট করে দেখতে হবে যে আপনার টি সেটটা পড়ে যাচ্ছে কিনা বা ফেরিটিন কমে যাচ্ছে কিনা। ফেরিটিন লেভেল 200-র নিচে গেলে এবং টি স্যাট কমে গেলে আপনি একটা রোজ আয়রন খেতে পারেন, অথবা একটা আইভি শট নিয়ে নিতে পারেন, যাতে 1 মাস 1.5 মাসের মতো আর আপনাকে আয়রন নিতে হবে না। আচ্ছা ma'am, ধন্যবাদ। আরো কয়েকটা কোয়েশ্চেন আমার কাছে এসছে, আমি আপনাকে হ্যাঁ, বলছি। বলুন। আচ্ছা, একটা কোয়েশ্চেন একজন জিজ্ঞেস করেছে, যেটা মানে ম্যাক্সিমাম ডোজ অফ ইপো ম্যাম কত হতে পারে, আর এর ম্যাম ওভারডোজ যদি হয় তার মানে সাইড এফেক্টস কি কি হতে পারে? হ্যাঁ, এরিথ্রোপয়েটিনের
ম্যাক্সিমাম ডোজ সাধারণত আমরা 300 IU পার কেজি পার উইক, অর্থাৎ ধরুন একজন মানুষ তার ওজন 60 কেজি, ডায়ালিসিসে আমাদের ইন্ডিয়ান অ্যাভারেজ ওরকমই 50 থেকে 60 কেজির মতো লোকেরা যান। তো এই 60 কেজিতে 300 মানে 18,000, 18,000 পর্যন্ত সপ্তাহে আমরা ব্যবহার করতে পারি। তার উপরে গেলে আমরা বলি এরিথ্রোপয়েটিন রেজিস্ট্যান্স হয়ে গেছে। সেই এরিথ্রোপয়েটিন রেজিস্ট্যান্সের সবচেয়ে কমন কারণ হচ্ছে আয়রনের অভাব থাকা। সুতরাং যদি কারোর বেশি এরিথ্রোপয়েটিন লাগে, আমরা প্রথমে দেখি যে তার আয়রন, ফোলিক অ্যাসিড, ভিটামিন B12 এগুলো যথেষ্ট মাত্রায় আছে না নেই। যদি কোনোটা না থাকে তাহলে সেটা পূরণ করলে সে এই খানিকটা অ্যানিমিয়া কারেকশন হয়ে যাবে। আর যদি দেখা যায় যে আয়রন, ফোলিক অ্যাসিড, B12 সবই ভালোই আছে, তা সত্ত্বেও হিমোগ্লোবিন উঠছে না এবং প্রচুর আয়রন লাগছে, এই প্রচুর এরিথ্রোপয়েটিন লাগছে, তখন আরো বিশেষ বিশেষ কতগুলো জিনিস, যে লাইন থেকে ইনফেকশন হয়ে আছে কিনা, যার জন্য ইউপিওটা ইয়ে হচ্ছে না, কাজ করছে না, এই ধরনের হাইপার প্যারাথাইরয়েডিজম, এইগুলো দেখতে হয়। তো ওই জিনিসগুলো আপনার ডাক্তারই দেখে দেবেন। আর এরিথ্রোপয়েটিন খুব বেশি হয়ে গেলে কতগুলো ট্রায়ালে আমাদের দেখিয়েছে যে যদি সেগুলো বেশি পরিমাণে নেওয়া হয়, আগে আমরা জানতাম যে শুধু প্রেসার বাড়ে, না, প্রেসার শুধু বাড়ে না, রক্তটা ঘন হয়ে গিয়ে রক্ত জমে যাবার প্রবণতা হয়, এবং সেই জমে গিয়ে আপনার মাথায়ও একটা স্ট্রোক হতে পারে, অথবা আপনার হাতের শিরাগুলো বন্ধ হয়ে যেতে পারে। সেই জন্য এইটা খুবই জরুরি যে আপনার মাঝে মাঝেই এরিথ্রোপয়েটিন নিতে থাকলে রক্ত পরীক্ষা হবে, এবং রক্ত পরীক্ষা করে যদি দেখা যায় যে 12 12.5-র ওপরে হিমোগ্লোবিন আছে, তাহলে আয়রন এরিথ্রোপয়েটিন বন্ধ করে দিতে হবে। ধন্যবাদ ম্যাম। এটা আরেকটা কোয়েশ্চেন একজন করেছেন, যদিও আপনি এই পয়েন্টার ব্যাপারে বলেছেন, পোটেনশিয়াল ম্যাডাম হার্মস কি কি, মানে এনিমিয়া যেটা আমাদের মানে হ্যাঁ, কিডনি এতক্ষণ তো পেশেন্টদের। সেটাই বললাম যে অ্যানিমিয়া থাকলে আমাদের টিস্যুগুলোতে অক্সিজেন পৌঁছয় না। মাথায় অক্সিজেন না পৌঁছলে আমাদের কথাবার্তা বা কাজকর্মের যে দক্ষতা, সেই দক্ষতাগুলো কমে যাবে, আমাদের মনঃসংযোগের ক্ষমতা কমে যাবে। ঠিক তেমনি যদি আমার জিআই ট্র্যাক্টে অক্সিজেন কম পৌঁছয়, মেটাবলিজম লো হয়ে যায়, তাহলে সেখানে আমাদের খিদে পাবে না। পুয়ার অ্যাপেটাইট থাকলে আমাদের শরীর দুর্বল হবে, আমরা ভালো করে খেতে পারবো না। তারপরে হার্টের ওপর এফেক্ট বললাম যে কিভাবে হার্টকে এফেক্ট করে অ্যানিমিয়া। হ্যাঁ, ঠিক ঠিক। আছে ম্যাম। হুম, হুম। তাহলে আমরা পরে এগোই। হ্যাঁ, তাহলে আমরা কি করে চিকিৎসা করব। এরিথ্রোপয়েটিনের কথা তো আমরা বললাম যে এরিথ্রোপয়েটিন ডেফিসিয়েন্সি আছে, আমাদের বাইরে থেকে এরিথ্রোপয়েটিন ইনজেকশন অথবা ডার্বাপয়েটিন ইনজেকশন। সুবিধে কি, এরিথ্রোপয়েটিন সপ্তাহে 2বার দেওয়াটা আইডিয়াল। কখনো কখনো আমরা লার্জ ডোজ সপ্তাহে 1বার দিই, সুবিধের জন্য পেশেন্টের, যে বারবার নিতে হবে না বা আর্থিক সুবিধা হবে কিছু। কিন্তু আইডিয়ালি উচিত এরিথ্রোপয়েটিন সপ্তাহে 2বার নেওয়া। আর ডার্বোপোয়েটিনটা আমরা সাধারণত মাসে 2বার দিয়ে শুরু করি, অর্থাৎ লং অ্যাক্টিং এরিথ্রোপয়েটিন, ডার্বোপোয়েটিন একটা। তো আমরা ওকে অনেকটা সময় রাখতে পারি পেশেন্টকে বিনা ইনজেকশনে। তাহলে মাসে 2বার করে দেওয়া হয়। যদি খুব সিভিয়ার অ্যানিমিয়া থাকে 6 7, এবং আমরা দেখে নিয়েছি আয়রন ঠিক আছে, আমরা তাকে ব্লাড ট্রান্সফিউশন দিতে চাই না। প্রথম কথাই হচ্ছে অনন্যা, যেটা আমাদের কিডনি রোগীদের মনে করাতে হবে, যে যখন এরিথ্রোপয়েটিন ছিল না 1960 সালের আগে, তখন কিন্তু মানুষের ব্লাডের থেকে যে অসুখগুলো হয়, ডায়ালিসিস রোগীদের সেই অসুখগুলো অনেক বেশি হতো। এরিথ্রোপয়েটিন আসার ফলে ওই ইনফেকশাস অসুখগুলো কমে গেছে, হার্টের যে অসুবিধে হওয়ার ব্যাপার এবং হার্ট ফেলিয়ার নিয়ে বারবার ভর্তি হওয়া, সেটা আগের থেকে অনেক কমে গেছে। হ্যাঁ, মানে এডস এর জীবাণুতে পজিটিভ হয়ে যাওয়া কিংবা হেপাটাইটিস সি এসে যাওয়া, এগুলোর একটা ব্যাপার থাকে। আর ওরালটাতে তো ইভেন সিরিঞ্জের থেকে যেটুকু যেতে পারে সেই রিস্কও নেই। হুম। সুতরাং
মানে ওরাল ফর্মটা বিশেষ করে যারা ডায়ালিসিসে নেই তাদের জন্য খুবই অ্যাট্রাক্টিভ। তো তাহলে আমরা এরিথ্রোপয়েটিন ছাড়াও এই জিনিসগুলো পেশেন্টদের দেব। হ্যাঁ, আর এরিথ্রোসাইটস কোথায় তৈরি করে? কিডনিতে আর বোন ম্যারোতে এটা তৈরি হয়। তো আহ, এই এই যে এরিথ্রোপয়েটিনের আবিষ্কার, এটা এটা একদম বড় একটা চেঞ্জ নিয়ে এসেছিল ট্রিটমেন্টের ধারায়। কেননা তার আগে অবধি প্রচুর লোক ব্লাড ট্রান্সফিউশন পেত, এবং ব্লাড ট্রান্সফিউশন পাওয়ার ফলে তাদের নানান রকম রোগবাহিত মানে রক্তকণিকা বাহিত অসুখ হতো। এবার অন্য যে জিনিসগুলো, যে আয়রন, ভিটামিন, সেগুলো যোগান রাখতে হবে যদি অ্যানিমিয়া ঠিক করতে হয়। আর রেটিক কাউন্ট, রেড ব্লাড সেল ইন্ডিসেস, আয়রন, এগুলো সবই জরুরি আমাদের অ্যানিমিয়াটা কিরকম অ্যানিমিয়া সেটা জানবার জন্য, এবং কোথা থেকে হচ্ছে। এবং যেমন যদি এটা বি12 বা ফোলেট ডেফিসিয়েন্সিতে হয়, আরবিসি সাইজ গুলো বড় বড় হবে, ইরেগুলার হবে, এবং আহ, এবং তার তার প্রতিষেধক হবে ভিটামিন বি12 বা ফোলিক অ্যাসিড। সেটা একটা ইম্পর্টেন্ট বুঝতে হবে। আমরা নিজেরাই বলেছি যে এরিথ্রোপয়েটিনের দুর্বলতা কোন কোনখানে। যে এরিথ্রোপয়েটিন বেশি দিলে প্রেশার বাড়ে, এরিথ্রোপয়েটিন বেশি দিলে আহ রক্তাল্পতার উপরে আবার যেটুকু বা রক্ত আছে সেটা ঘন হয়ে গিয়ে শিরা বন্ধ করে দেয়, সেইটা হতে পারে। আর এরিথ্রোপয়েটিন ইয়ে করতে গেলে আমার নানান রকম এরিথ্রোপয়েটিনের অভাব হলে আমার নানান রকম ম্যানিফেস্টেশন যা হয় সেগুলো আমরা এতক্ষণ ধরে আলোচনা করছি। হুম, আচ্ছা। তো এই সব কথাগুলোই অনন্যা আমি আপনার শ্রোতাদের আগেই বলেছি যে ব্লাড ব্লাডের সেলগুলোর লাইফ স্প্যান কমে যেতে পারে, তাদের এরিথ্রোপোয়েসিসটা ধারাবাহিকতা নষ্ট হয়ে যেতে পারে, আয়রন কম থাকতে পারে, পাইলস বা স্টমাকে ব্লিডিং হয়ে ব্লাড লস হতে পারে। মেয়েদের ক্ষেত্রে অ্যানিমিয়া থাকলে মাসিক ব্লিডিংটাও বেশি হয়, নিউট্রিশনাল রেস্ট্রিকশনস যে আছে সেই জন্য হতে পারে, বা কেউ যদি প্রপার সোশিও ইকোনমিক কন্ডিশন থেকে না যান, না খাওয়ার জন্য হতে পারে। এবং ইউরেমিয়া, কিডনির কারণে ইউরিয়া ক্রিয়েটিনিন বাড়ে, সেটাও আমাদের এটাকে বন্ধ করে দিতে পারে, রক্ত তৈরি হওয়াটাকে কিছুটা বন্ধ করতে পারে। তাই জন্য আমরা আসুন যে আমরা একটা কিভাবে অ্যানিমিয়ার কারণটা বের করব সেটা একটু দেখে নিই। প্রথমে হচ্ছে সিমটম থেকে, তারপরে কিছু কিছু সাইন থাকবে, তারপরে আমরা একটা প্রবাবল অ্যানিমিয়া আছে ভাববো, এবং তারপরে আমরা সেটা প্রমাণ করব, হিমোগ্লোবিন চেক করব এবং প্যাকড সেল ভলিউম দেখব। হ্যাঁ, তারপরে স্পেসিফিক টেস্ট ফর, যেমন আয়রনের অভাব আছে কিনা, বি12 এর অভাব আছে কিনা, ফোলিক অ্যাসিডের অভাব আছে কিনা, স্পেসিফিক টেস্ট ফর স্পেসিফিক জিনিস। কমপ্লিট ব্লাড কাউন্ট, আরবিসি কিরকম দেখতে, হোয়াইট ব্লাড সেল, ডিফারেন্সিয়াল প্লেটলেট কাউন্ট, এগুলো সব করতে হবে যে অসুখটাকে চেনার জন্য। বিভিন্ন অসুখে কিডনির কমতে পারে, তো অসুখটাকে চেনার জন্য আমাদের এরকম করতে হবে। আর এই যে দেখুন অনন্যা, আপনাকে বলছিলাম যে সিরাম আয়রন লো আছে কিনা সেটা নয়, আমাদের দেখতে হয় ফেরিটিন আর টিস্যাট লেভেল। হ্যাঁ, এই দুটো আমাদের গাইড ফর আয়রন ডেফিসিয়েন্সি থেরাপি। আমার এই ফেরিটিনটা লোই ছিল যখন টেস্ট করেছিলাম। আচ্ছা আচ্ছা, তাহলে হয়তো আপনার যদি টিস্যাট নর্মাল থাকে, আহ, তাহলে আমাদের বলতে হবে মানে লো ফেরিটিন মানে আপনার আয়রন ডেফিসিয়েন্সি কোথাও না কোথাও আছে। আর টিস্যাটটা যদি কম থাকে সেটাতে আমরা আরেকটু শিওর হয়ে বলতে পারি যে আপনার আয়রন ডেফিসিয়েন্সি ছিল। কারণ ফেরিটিন অনেক সময় ফলসলি লো বা ফলসলি বেশি এরকম হতে পারে। আচ্ছা আচ্ছা। ওই আর কি, সব প্রমাণগুলো মিলিয়ে ওয়েটেজটা বাড়ে। যখন ফেরিটিনও 200-র নিচে, টিস্যাটও 30-এর নিচে, তার ডেফিনেটলি আয়রন ডেফিসিয়েন্সি আছে, এই আর কি। তো
অ্যানিমিয়া অফ ক্রনিক কিডনি ডিজিজে সেলগুলো কিরকম দেখতে হয় সেটা বলেছেন। আমাদের শ্রোতা বন্ধুরা যদি ডাক্তার না হন বা বা টেকনোলজিস্ট না হন, তারা তাহলে মানে প্যাথোলজির টেকনোলজিস্ট না হন, তাহলে তারা এই স্লাইডে সেলগুলো কেমন ভাবে দেখতে পারবেন না। সুতরাং আয়রন ডেফিসিয়েন্সি থাকলে সেলগুলো ছোট হয়, এরিথ্রোপয়েটিন ডেফিসিয়েন্সি কেবল আয়রনের ডেফিসিয়েন্সি নেই, সেলগুলো নর্মাল সাইজ থাকে। আর যখন ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি হয় সেলগুলো বড় হয়ে যায়। হাউ অফেন আই শুড বি চেকড ফর অ্যানিমিয়া, এইটা হচ্ছে খুব একটা ট্রিকি প্রশ্ন। সব লোকের জন্য এক নয়। ছোটবেলায় একটা হাসছে খেলছে বাচ্চা, তার নর্মাল অ্যাক্টিভিটি করছে, স্কুলে যাচ্ছে, খেলাধুলো করছে, খাওয়া দাওয়া ভালো করছে, সুস্থ আছে, তার অ্যানিমিয়া দেখবার কোনো প্রয়োজনই নেই। কিন্তু যদি দেখা যায় যে এই বাচ্চাটাই 6 মাস আগে যেরকম ছিল 6 মাস বাদে সেরকম নেই, খেলতে যেতে চাইছে না, আহ পড়তে ভাল লাগছে না, পড়ায় মন দিতে পারছে না, এবং ইউরিনে হয়তো তার সঙ্গে একটু প্রোটিন আসছে, একটু অন্য সিমটম হচ্ছে, খেতে অসুবিধে হচ্ছে, তখন কিন্তু ওই বাচ্চা বয়সেও কতগুলো কারণ থাকতে পারে যে কিডনির অসুখ হবে। তখন এই ক্লান্তিটাকে, এই ইউরিনে ফেনা ভাব হওয়াটাকে বা সব মিলিয়ে যে সিমটম গুলো, সেগুলো হলে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, দেখাতে হবে, এবং ডাক্তার পরীক্ষা করে বললে ওষুধ খেতে হবে। এবার ধরুন আরেকটু বড় পপুলেশনে চলে আসি। বড়দের যাদের বেশ কিছুদিন ধরে ডায়াবেটিস আছে, প্রেশার বেশি আছে, একটু আপনার ওজনটা বেশির দিকে, তারা যেই 40 উত্তীর্ণ হবেন, বছরে একবার হলেও প্যারামিটার গুলো করিয়ে নিন। আপনাদের ক্ষেত্রে আপনারা রিস্কি গ্রুপে আছেন, ও সুতরাং আপনাদের ক্ষেত্রে সিমটম সাইনের জন্য অপেক্ষা না করেও আপনি প্রতি বছর একটা স্ক্রিনিং টেস্ট করতে পারেন। আর এই সিমটম গুলো যদি হতে থাকে তাহলে তো অবশ্যই করাবেন। তাহলে অনেক সময় ডায়াবেটিসের রুগীর, টাইপ 2 ডায়াবেটিস যেটা আমরা বলি, যখন ধরা পড়ে তখনই কিডনির অসুখ থাকে। কেননা গোপনে গোপনে কতদিন ধরে সেটা শরীরে ছিল সেটা প্রায় অনেকেই জানে না। সেটাকে বলা হয় প্রি ডায়াবেটিক স্টেজ বা আর্লি ডায়াবেটিক স্টেজ, যখন সেটা মানুষকে সচেতন করেনি নিজের ডায়াবেটিস সম্পর্কে। তো সেটাও একটা অসুবিধের জিনিস। তো এইখানে আমরা শেষ করি। আমরা মনে হয় অনেকখানি কথা বলেছি, এবার আমরা আমাদের শ্রোতা বন্ধুদের থেকে একটা ইনপুট নিতে পারি। হ্যাঁ ম্যাডাম, আমার কিছু কোয়েশ্চেন আছে আবার। ম্যাডাম, এনিমিয়া, সিকেডি এনিমিয়া আর সিকল সেল এনিমিয়া, এই দুটোর মধ্যে ম্যাম কি তফাৎ? সিকল সেল অ্যানিমিয়া একটা জেনেটিক কারণে হয়। সেখানে সিকল সেল অ্যানিমিয়া কনজেনিটাল অসুখ একটা, যাতে জিনগত কারণে আমাদের শরীরের রেড সেলগুলো একটা অ্যাবনর্মাল শেপ নেয় এবং তার তাড়াতাড়ি ডিস্ট্রাকশন হয়ে যায়। এরকম নয় যে কিডনির অসুখের লোকেদের সিকল সেল অ্যানিমিয়া থাকতে পারে না। থ্যালাসেমিয়াও ওরকম একটা হিমোগ্লোবিনের অসুখ, যেটাতে হিমোগ্লোবিনের স্ট্রাকচারটা ঠিক নর্মাল থাকে না। হ্যাঁ, তো সেটাতেও সেলগুলো ঠিক মতো তৈরি হয় না বলে স্প্লিন সেগুলোকে আর তাড়াতাড়ি করে নষ্ট করে দেয়। তো এই যে কনজেনিটাল অসুখগুলো, এগুলো তো আমরা যে অঞ্চলে যে থাকি, যেমন সিকল সেল অ্যানিমিয়া মধ্যপ্রদেশের দিকে কমন, তো সিকল সেল অ্যানিমিয়ার রুগীরও কিন্তু কিডনির অসুখ হতে পারে। তখন তাকে আপনি হয়তো এরিথ্রোপয়েটিন দিচ্ছেন, কিন্তু এরিথ্রোপয়েটিন দিলেও ওটা ভালো হচ্ছে না, এরকম হয়। আচ্ছা। আরেকজন জানতে চেয়েছেন যে সিকেডি তে হুম। যখন, যদি এনিমিয়া হয় মানে কোন ক্ষেত্রে কখন ম্যাডাম ব্লাড ট্রান্সফিউশনটা মানে রিকমেন্ড করা হয়, আর দেখুন, যদি সারা কতবার? পৃথিবীর কথা বলেন, সারা পৃথিবীর নিরিখে যেখানে লোকেদের যথেষ্ট আহ, আর্থিক অবস্থা ভালো, তারা যথেষ্টভাবে আয়রন এবং এরিথ্রোপয়েটিন নিতে পারেন, বা সব সিকেডির মানুষ প্রপার চিকিৎসা পান, সেক্ষেত্রে তাদের ব্লাড ট্রান্সফিউশনের ইন্ডিকেশন শুধু যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়, ট্রমা হয়, কোনো কারণে ভীষণ ব্লিডিং হয়, হয়ে হিমোগ্লোবিনটা 7-এর নিচে চলে যায়, তখন, বা কোনো একটা অপারেশন করতে হবে এমার্জেন্সিতে, ধরুন আমার একটা
বা বাইক অ্যাক্সিডেন্ট হলো কি কার অ্যাক্সিডেন্ট হলো, কিংবা একটা রেলওয়ে যাচ্ছি তখন অ্যাক্সিডেন্ট হলো, কিছু একটা হাত পা কাটা পড়লো, ভীষণ ব্লিডিং হলো, এই রকম সিচুয়েশন প্রি অপারেটিভ, বা আমার শরীরে কোনো একটা জায়গায় ক্যান্সার বাসা বেঁধেছে, সেখান থেকে টরেনশিয়াল হেমারেজ হলো, সেলগুলো ছিঁড়ে গিয়ে, এরকম আর কি, যেগুলো অ্যাক্সিডেন্টাল হেমারেজ। কিন্তু আমাদের দেশের মানুষের তো অনেক সময় তারা এরিথ্রোপয়েটিন আয়রন যথেষ্ট পরিমাণে ঠিক সময় নেয় না, তাদের তখন হিমোগ্লোবিন খুব লো হয়ে যায়, 7-এর নিচে চলে যায়, শ্বাসকষ্ট এবং হার্ট ফেলিয়ার বেশি হতে থাকে। এরিথ্রোপয়েটিন দিয়ে হিমোগ্লোবিন তুলতে তুলতে আমার 1 মাস লেগে যাবে, সেই সময় আমি ব্লাড ট্রান্সফিউশন দিয়ে দিতে বাধ্য, 6-7-এর নিচে চলে গেলে দিয়ে দিতে বাধ্য, কোনো কারণে যদি মেজর হেমারেজ হয় তারপরও আমি দিয়ে দিতে বাধ্য। হ্যাঁ, এইটা হচ্ছে একটা, আমাদের দেশের লোকেদের অনেক বেশি আমাদের দিতে হয়। অনেক সময় এলেন যখন 5 হিমোগ্লোবিন নিয়ে এলেন, তিনি সোজা হয়ে শুয়ে থাকতেই পারছেন না, তো তার 5 থেকে তুলে নিয়ে 7-8 কমফোর্টেবল লেভেলে যেতে আমাদের অনেক সময় লেগে যাবে। সেই জন্য সেই অনেক সময়টায় হয়তো তিনি হার্টের কষ্টেই মারা যাবেন, হার্ট ফেলিয়ারের জন্যই মারা যাবেন, তখন আমাদের তাকে রক্ত দিয়ে দিতে হয়। রক্ত দেওয়ার দুটো সমস্যা আছে, একটা তো যেমন বললাম রক্তবাহিত অসুখগুলো চলে আসতে পারে, যেমন হেপাটাইটিস সি চলে আসে ডায়ালিসিসের লোকেদের, হেপাটাইটিস HIV চলে আসে, হেপাটাইটিস বি চলে আসে, এবং বি সি তো পরবর্তীকালে কিডনি খারাপ করে দেওয়ার ক্ষমতা, এই লিভার খারাপ করে দেওয়ার ক্ষমতা আছে। আর HIV তো জানেনই যে HIV বলে একটা ভয়ানক অসুখ আছে, যেটা আমাদের বেঁচে থাকার পক্ষেই একটা বড় অন্তরায় হয়ে যেতে পারে। তাছাড়াও যে পেশেন্টরা ট্রান্সপ্লান্টে যাবেন, তার বারবার ব্লাড দেওয়া আমরা একদম পছন্দ করি না, কারণ বাইরের ব্লাড যত শরীরে ঢুকবে, তার শরীরে তত প্রচুর অ্যান্টিজেন ঢুকে যাবে, যার এগেনস্টে শরীর অ্যান্টিবডি তৈরি করে রাখবে। তারপর যখন ট্রান্সপ্লান্ট করার পর অঙ্গটা দেব, তখন তার এগেনস্টে অ্যান্টিবডি থাকবে, এবং ট্রান্সপ্লান্টেড অঙ্গটা আর বেশি দিন ভালো কাজ করবে না। ম্যাডাম, কতবার ট্রান্সফিউশন করা সেফ? ব্লাড ট্রান্সফিউশন কতবার করা সেফ? 0 বার হলে সবচেয়ে ভালো, সবসময় তো 0 বার হয় না। যদি ডায়ালিসিসের সময় খুব লেগেই যায়, মিনিমাম আমরা ডায়ালিসিস থেকে ট্রান্সপ্লান্ট অব্দি বলি, যদি মাত্র 2-3টে ব্লাড ট্রান্সফিউশন হয়, তাহলে এই সেন্সিটাইজেশনের রিস্কটা কম। ম্যাম, আরেকটা প্রশ্ন আমি নিজে করতে চাই। এই যে আপনি বলছেন ব্লাড ট্রান্সফিউশনের ক্ষেত্রে মানে নানা রকম রক্তবাহিত অসুখ হতে পারে, তো ব্লাড ট্রান্সফিউশনের থ্রুতে কি ম্যাম ক্যান্সারও হতে পারে? না, না, তা হয় না। যে অসুখগুলো বললাম, হেপাটাইটিস বি সি, HIV, এই অসুখগুলো হতে পারে। আর কতগুলো হতে পারে, কিন্তু সেগুলো অঞ্চল ভিত্তিক এবং খুব কম হয়, সেগুলোকে এদের মানে আমি যখন সাধারণ মানুষের সঙ্গে আলোচনা করছি, সেই একদম ভীষণ রেয়ার কারণগুলো না বলাই ভালো। আচ্ছা, ঠিক আছে। আমরা কি শেষ করব? হ্যাঁ, আর তো কেউ, আর যদি বসুন্ধরা ম্যাডাম, এনিথিং এলস এনিবডি উড ওয়ান্ট টু আস্ক? No, thanks a lot, Dr. Arpita. So nice of you to come on a holiday and give us this valuable information. And I'm sure many people in Bengali speaking people will enjoy and learn a lot from this session. Thank you very much. Welcome, madam, welcome. It's no thank you, but it's rather I thank you, so that you have connected me to people, and you have given me the opportunity to do this patient advocacy. This length of discussion is not possible while I interview one single patient. So if many patients who have joined today might have learned that how problematic anemia is, and sometimes people are reluctant to treat anemia because it is costly, the treatment is costly, but how important it is, we have to get into that it is very, very important to treat anemia. Otherwise your heart and your daily work, your quality of life,
your cardiovascular outcome, all may be affected badly. And there is this general notion in India, no, like women tend to have anemia, maximum population, हाँ, वो तो है ही. and they just people just think like this is somewhat normal. Women, because they bleed every month, so this is a common notion that women will have anemia, Yeah. and they That don't. that gender-based discrimination we always find in, you see, Vasundhara ma'am, whatever the data reaching to the world over data about the CKD, gender-based prevalence of CKD, it is always showing that in females CKD is higher in prevalence. But when we look at the people in the dialysis room, there you will find always there is a male preponderance. Many dialysis requiring women, one, maybe their progression is slow, they reach a little less than men. Men are smokers, men are many times men encourage many habits which are lifestyle problems with males, which adversely affect kidney. So maybe for these reasons, progression of the disease is also faster in male, but we find significantly low number of females on dialysis or on transplant. Transplant females become donors more rather than recipients. If it is 80-20, then 80% males are recipients and females are donors, and 20% females are recipients only from their male counterparts. That's true. We have to do something, doctor, to see that we can increase. Yeah, if we of- can increase disease have- remission, yeah, I have because also it is a very seen. strongly prevalent in the society, this notion that whenever an organ is required, a living organ is required, the mother will come forward to donate. It is expected from the family that mother would do that sacrifice. Probably mother loves the child and is happy to do that sacrifice. Still, the society will always uphold this notion that, well, this is the male earning member who should not be considered for transplantation. Rather, female who is non-earning and dependent on the male member's income would wait and should not be given the opportunity of early dialysis and transplantation. Yes. we And can- I have seen people like with CKD or with or on dialysis who get married so that their partners are expected to donate for them. So I have seen this. This is somewhat Yeah. gender biased. Yeah, and it is prevalent in the whole society. It is so strongly prevalent that even the boy, suppose a 18-year boy comes with CKD, he will propose his mother's name to be donor, not the father's name. Yes, yes. Actually, it's easier for the child to ask the mother. Yeah. The relationship is it's very easy Yeah. between the two. Anyway, So it thank is, you. I hardly feel that this perspective will change fast, madam. Only thing that can change this ratio in gender equity is increase in the deceased donor organ transplant, which will definitely be gender independent, gender equal, and more females may get organs as they will be wet-listed more. Yeah, The that living is donor for males will remain available in the family. For Yeah. females, living donor is less available. So I think wet listing will go higher for females. that's right. Let's hope. Let's hope so. Yeah. Yeah. Thank you so much, doctor. Yeah. Thank you, It was a Ananya. lively discussion with you all. I Yes. don't know how many audience have joined. If you can give any idea, Ananya, that how many people have joined, how did they interact? We are interacting on a holiday. So I There are don't many. expect the large people number to Anan- be. Ananya is a little disappointed on that, but well, because it's a holy day, people are preoccupied. And definitely Kidney Warriors Foundation will promote this and also see it that we circulate it in all the groups. It has already been done in all the WhatsApp groups and Facebook groups. So
people will react to it and start watching it. Thank you so Okay, much. okay, Thank you so much. okay. Living then, happy Holi again and enjoy a very, very happy holiday. And Thank I you, would like to doctor. extend Holiday my and best holiday. thanks to you, madam, and KWF in association with Zydus Lifestyle for organize this event, which has been very informative. On my behalf, I have learned a lot of things about anemia and its consequences. So thank you, ma'am. Thank you so much. Thank you, Zydus, Kidney Warrior Foundation, and Anunna. Thank you, ma'am. It has been a lovely event. Thank you so much.